বর্তমানে স্মার্টফোন ব্র্যান্ডগুলো বা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে যে ধরনের স্ক্যাম চলছে এই বিষয় নিয়ে কাউকে কোনো কথা বলতে শুনবেন না, বাট প্রতিনিয়ত আমরা বেশ কিছু স্ক্যামের শিকার হচ্ছি। ব্র্যান্ডগুলো আপনাকে যা দেখাচ্ছে, আমাকে যে সমস্ত জিনিস খাওয়ানোর চেষ্টা করছে, সেগুলো কি আসলে আমাদের খাওয়ার প্রয়োজন আছে? একটা বিষয় মনে করে দেখুন, 2020 সালের আশেপাশে, একটু আগে বা একটু পরে, এই সময়টাতে আপনি যে সমস্ত ডিভাইস পেতেন সেগুলোতে ভ্যালু ফর মানি কিছু আপনাকে অফার করা হতো এবং এমন কিছু ছিল যেগুলো আসলে আপনার কাজে লাগতো। হ্যাঁ, এরপরে দাম টাম বেড়ে গেছে, আমরা জানি কোভিডের কারণে অনেক কিছুর শর্টেজ মানে চিপসেটের শর্টেজ বা অনেক বিষয় নিয়ে দাম কিছুটা বেড়েছে। বাট রাইট নাও 2025 সালের শেষ সময় অথবা বলতে পারেন 26 সালের শুরুতে এসে আপনাকে আমাকে এমন কিছু জিনিস দেখানো হচ্ছে, এমন হাইপ ক্রিয়েট করা হচ্ছে, যে সমস্ত জিনিস দেখে আমি যখন কিনছি আদতে আমি জিতছি না, বরং ঠকছি, এবং আপনার মনে হচ্ছে না এগুলোই ঠিক, আমাকে ব্র্যান্ড এটা বোঝাচ্ছে, ব্লা ব্লা ব্লা, আমি সেভাবে কেনার চিন্তা ভাবনা করছি। নো, আজকের ভিডিওতে আমরা মিনিমাম 10টা স্ক্যামের কাহিনী আপনাদেরকে শোনাবো, যেগুলো প্রতিনিয়তই ব্র্যান্ডগুলো আপনার আমার সাথে করে চলছে এবং সেগুলোর বা এভাবে বলা যায় এবং সেই সালামুলা দেখেই আমি ওর পিছনে ছুটছি। ফার্স্ট অফ অল, এখনকার দিনের অনেক ব্র্যান্ডকেই দেখবেন তারা ক্লেম করে আমাদের এই ডিভাইসে আপনি 5 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন পাবেন। আমার এই ডিভাইসে আপনি 5 বছরের ব্যাটারিতে, মানে ব্যাটারি একদম ভালো থাকবে, ব্যাটারি হেলথ 80%-এর উপরে থাকবে 5 ইয়ার্স পর্যন্ত। আবার কেউ বা ক্লেম করছে আমার স্পিকার 400% ভলিউম দিতে পারে। কিসের উপরে মেজার করে সে 400% বলছে? এটা আমার একটা জানার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 5 বছরের যে ফ্লুয়েন্সি প্রোটেকশন দিচ্ছে, যে 5 বছরের মধ্যে আমার ডিভাইসটা একদম স্মুথ চলবে, ডিভাইসের দাম হচ্ছে 15,000 টাকা। ইভেন তারা কোনো ক্লেমেই করতে পারছে না যে ওই ফোনটাতে সে আপডেট কয়টা দিবে, হয়তো মেজর আপডেটের ব্যাপারে কোনো কিছু নাই, একটাও দিবে না। ওদিকে 5 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন দিয়ে রাখছে। আই ডোন্ট নো যে 3 ইয়ার্স আফটার 4 ইয়ার্স ওই ফোনের সাথে ওই সময়কার যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো কীভাবে সিঙ্ক করবে এবং কী করে ফ্লুয়েন্সি প্রোটেকশন দেবে, এটা কোনোভাবে মেক সেন্স করে? আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট দিচ্ছি। সে যে বললো যে 5 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন দিচ্ছে, আমার ওয়ারেন্টি তো সে প্রোভাইড করছে 1 বছরের, রাইট? তো 365 দিন পরে গিয়ে আমার ফোনটাতে যদি স্লো হওয়া শুরু করে, লাইক 2 বছর পরে গিয়ে ধরুন, সেক্ষেত্রে আমার সেই ফ্লুয়েন্সি প্রোটেকশন যেটা ক্লেম করছিল ব্র্যান্ড, সেই সাপোর্টটা আমাকে কে দিবে? এইটা একটা জানার ব্যাপার। তারা হয়তো ল্যাবে টেস্ট করে জাস্ট বলে দিচ্ছে, কিন্তু আমি হয়তো ভাবছি এই ফোনটা নেক্সট 5 ইয়ার্স একদম ঠিকঠাক চলবে, ওদিকে আমি পাচ্ছি 1 বছরের ওয়ারেন্টি, এরপরে 2 বছর পরে যদি ফোনটা স্লো করে বা 1 বছর পরে গিয়ে স্লো করে, ব্র্যান্ডের কিন্তু কোনো দায়ভারই নেই বা কোনো কিছু দেখবেই না যে আসলে আপনার ফোনটার কী অবস্থা, কখনোই দেখবে না। সো এটাও আমার কাছে কাইন্ড অফ স্ক্যামই মনে হয়। ব্যাটারির ক্ষেত্রেও সেম। আর ওই যে 300% 400% স্পিকার ফোনের সাথে, ভাই ওগুলোর ভলিউম লেভেল তো রেগুলার স্মার্টফোনের মতো সেমই আছে, একটু কম বেশি আছে। কিসের উপর মেজার করে আসলে সে বলছে যে 400% বা 300% ভলিউম পৌঁছতে যাবে? আই ডোন্ট নো। এরপরে যে বিষয়টা আপনারা অনেকেই জানেন, ভার্চুয়াল র্যাম। আপনার ফোনে 6 জিবি র্যাম আছে, বাট আরও 12 জিবি র্যাম আপনি ভার্চুয়ালি ব্যবহার করতে পারবেন। এখন কিছু ব্র্যান্ড তো পারলে র্যাপিড মেমোরি টেকনোলজি, এমনকি তাদের বক্সের উপরে এমনভাবে লেখা থাকে যে ওই ফোনটা আপনি ধরেই নেবেন 12 জিবি র্যাম ভেরিয়েন্টের, আদতে আছে 4 জিবি, বাকিটা টোটালি হচ্ছে ভার্চুয়াল র্যাম, যে জিনিসটা অ্যাকচুয়াল র্যামের মতো কাজ করে না কখনোই। এখন যারা নর্মাল মানুষজন রয়েছে, যারা কিনা একটু টেক নিয়ে ঘাটায় না, তারা কিন্তু ব্যাপারটা বুঝবে না যে তার ওই ভার্চুয়াল র্যামটা কোন জায়গায় হেল্প করছে আর রেগুলার নর্মাল যেটা মেইন র্যাম সেটা কোথায় হেল্প করছে। অনেকে তো এটাও বুঝবে না যে ফোরগ্রাউন্ডে আসলে কোন অ্যাপটা রান করবে, কোনটা স্ট্যাটিক অ্যাপ, ওইটা গিয়ে আবার কোথায় রান করবে। আপনার এমন একটা অ্যাপ রয়েছে যে অ্যাপটা ব্যাকগ্রাউন্ডেই রান হয়ে থাকে, লাইক ধরুন ইউটিউব প্রিমিয়াম আপনি ব্যবহার করেন, গান শুনবেন, আপনার গান চলছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে, সেক্ষেত্রে এই অ্যাপটা কিন্তু আপনার ওই ভার্চুয়াল যে র্যাম ওই মেমোরি ব্যবহার করছে না। আপনি যখন নর্মালি ফোনটা ব্যবহার করছেন, ব্যবহার করে ধরুন একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করছেন, কিছু সময়ের জন্য ব্যাকগ্রাউন্ডে ওই অ্যাপটা জাস্ট থাকছে, মানে ওইটা স্ট্যাবলভাবে থাকছে, সে রান হয়ে থাকছে ওরকম না, জাস্ট নর্মালি যে জায়গা ছিল ওইখানেই থাকছে। সেক্ষেত্রে কিছুটা আপনাকে হেল্প করতে পারে ভার্চুয়াল র্যাম। কিন্তু আপনি যারা হয়তো বা অনেক ভালো বুঝি না, ধরেন এই যে আমরা টুকটাক জানি, কিন্তু যারা জানে না সে কিন্তু মনে করবে ওয়াও অনেক বড় র্যাম আছে, তাহলে এটা দেখে নিয়ে নিচ্ছি, কিন্তু ওইটা আসলে আপনাকে সেই বেনিফিশিয়াল জায়গায় নিতে পারবে না। সো বক্সের উপরে বড় করে র্যাপিড মেমোরি, অমুক তমুক সমুক, এই সমস্ত কনফিউজিং ওয়ার্ড না ইউজ করাই মনে হয় ভালো, যেটা সত্যি ওটা লিখে দিলে বরং একজন ক্রেতার জন্য সব দিক থেকেই সুবিধা হয়। র্যামের প্রসঙ্গ যেহেতু চলে আসলো, তৃতীয় নম্বর পয়েন্টে এসে আমি বলবো, আমরা যারা রিভিউয়ার রয়েছি, আমরা রিভিউ করি, ব্র্যান্ডগুলো তাদের প্রোডাক্ট আমাদের কাছে 15-20 দিন আগে পাঠিয়ে দেয়, খুব ভালো কথা আমাদের ব্যবহার করার জন্য, কিন্তু সেই ব্র্যান্ডটা যে মডেলটা লঞ্চ করছে সেই মডেলটা হয়তো বাংলাদেশে 3-3টা ভ্যারিয়েন্টে নিয়ে আসছে, আইদার 2টা ভ্যারিয়েন্টে নিয়ে আসছে, একটা 6 জিবি র্যামের, একটা 8 জিবি র্যামের, আবার কোনোটা হয়তো বা 4 জিবি, কোনোটা হয়তো 6 জিবি। এখন আমার কাছে যখন পাঠাচ্ছে ব্র্যান্ড, সে আমাকে পাঠাচ্ছে একদম হাইয়েস্ট ভ্যারিয়েন্ট 6 জিবিটা। এবারে 6 জিবিটা আমি ব্যবহার করে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আপনি ধরে নিচ্ছেন যে ওকে ফোনটাতে মোটামুটি দিক থেকে ভালোই করছে, তাহলে আমি 4 জিবিটা কিনে নিচ্ছি। এবারে আসল খেলায় আসেন, আপনি 4 জিবি র্যাম আর 6 জিবি র্যামের মাঝে কখনোই একরকম পারফরমেন্স পাবেন না। সবকিছু তো সেম আছে, বাকি সবকিছু সেমই আছে, কিন্তু র্যামের ক্ষেত্রে এসে আপনি ভিন্নতা লক্ষ্য করবেন। আমি সর্বোচ্চ ভিডিওতে বলতে পারি
যে ভাই আমি 6 জিবিটা ব্যবহার করছি, আমাদেরটা মোটামুটি এমন রেজাল্ট দিচ্ছে, 4 জিবিটা হয়তো বা একটু কম, এটা হয়তো আমি এভাবেই বলতে পারি, কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট কি আমি তখন বলতে পারছি আপনাকে 4 জিবিটা যে এতটা কম রয়েছে? তো এটাও একটা বিষয়। এতে করে উল্টা আমাদেরকে আপনারা মনে করেন যে ভাই রিভিউ দিল ওইখানে আমি দেখলাম এমন, কিন্তু আমি 4 জিবিটা কেনার পর আমার এমন হয়ে গেল কেন? 4 জিবি 6 জিবি এর মাঝে বিশাল একটা তফাৎ থাকতে পারে, এবং যখন আপনি অ্যাপ ওপেন করবেন তখন দেখবেন 4 জিবিটা অনেক স্লোলি ওপেন করছে, যেটা 6 জিবি র্যামের আছে ওইটা আরও একটু ফাস্টার, আর একটু স্মুথ চলছে, ওভারঅল তার এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো এই ব্যাপারটাকে সরাসরি ব্র্যান্ডের স্ক্যাম আমি বলছি না, বাট ব্র্যান্ড যেটা করতে পারে আমাদের কাছে হয়তোবা এর মানে লোয়েস্ট ভ্যারিয়েন্ট যেটা সেটাও পাঠাতে পারে, এবং একই সাথে যেটা হাইয়েস্ট ভ্যারিয়েন্ট সেটাও পাঠাতে পারে। তখন গিয়ে আমাদের একটা ইউজার এক্সপিরিয়েন্স আমরা আসলে এইভাবে শেয়ার করতে পারি। আমরা অবশ্যই এই বিষয় নিয়ে ব্র্যান্ডের সাথে কথা বলা ট্রাই করবো, এরপর থেকে যাতে এই ব্যাপারগুলোর দিকে একটু নজর দেওয়ার ট্রাই করে। বাট আপনারা বিষয়টা মাথায় রাখতে পারেন, যখন দেখবেন যে লোয়েস্ট ভ্যারিয়েন্ট নিয়ে আমরা আসলে রিভিউ করি নেই, তখন নিজেরা একটু ওই ফোনটা কেনার আগে একটু চেক করে দেখবেন যে আসলে কী অবস্থা হয়। এরপরেরটা হচ্ছে নিটসের গল্প, নাম্বার গেম। আপনারা 7000 নিটস শুনতে পাচ্ছেন, 8000 নিটস শুনতে পাচ্ছেন, 5000 নিটস, আরও কিছুটা কম 3000 নিটস প্লাস এরকম। এই যে পিক ব্রাইটনেস, এই পিক ব্রাইটনেস আসলে কি আপনার কাজে লাগছে? আসলে তো কাজে লাগছে না। ওইটা ডিসপ্লের কোনো একটা নির্দিষ্ট জোনে নির্দিষ্ট একটা সময়ের জন্য হয়তো জ্বলবে, কিন্তু আদতে আপনি এইচবিএম বা প্র্যাকটিক্যাল যে ব্রাইটনেস সেটা ওইখানে এভাবে পাবেন না, এবং সেটা এতটা প্রয়োজনীয় হয় না। আপনার চোখে ওইটা নিতে গেলেই সমস্যা হয়ে যাবে, এত বেশি ব্রাইটনেস আপনি নিতেও পারবেন না। সো এই যে ডিসপ্লের বড় মার্কিং দেখছেন নাম্বার গেম, এইটা দেখে আসলে আমার মনে হয় না যে একটা ফোন পারচেজ ডিসিশন মেক করা উচিত। এগুলো কোম্পানি জাস্ট আমাদের সাথে খেলছে, ওইটুকু মাথায় রাখতে পারেন। এই একই জায়গায় কিন্তু ক্যামেরার মেগাপিক্সেলও থাকে, যে জিনিসটা আপনারা অলরেডি আমাদের অনেক ভিডিও দেখে এখন বুঝে ফেলছেন যে অনেক বড় মেগাপিক্সেল মানেই আসলে সেরা ছবি দিচ্ছে। ব্যাপারটা ঠিক এরকম না, বরং সেন্সর সাইজ, অপটিমাইজেশন, এই সমস্ত বিষয়ের উপরে ডিপেন্ড করে একটা ছবি ভালো আনা সম্ভব, সেটা যদি মেগাপিক্সেলের দিক থেকে কমও হয়ে থাকে। আর একটা বিষয় কি খেয়াল করছেন, যে সমস্ত ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, আপনি কিন্তু ছবি তোলার সময় নর্মালিই তুলেন, ওই হাই মেগাপিক্সেল মোডে গিয়ে তুলেন না। তো নর্মালি আমরা জাস্ট ক্যামেরাটা ওপেন করি, টুক করে ছবিটা তুলে ফেলি। তো এক্ষেত্রে কিন্তু দেখা যায় 12 মেগাপিক্সেল মোডে ছবিটা তুলে ফেলে। সো আমার মনে হয় না যে মানে ওই মেগাপিক্সেল দেখে আসলে বা ওইটা ব্যবহার করে মানুষজন খুব একটা ছবি তোলার চিন্তাভাবনা করে। এবারে আসছি স্মার্টফোন ব্র্যান্ডের আর একটা দারুণ কৌশলে। তারা এনভায়রনমেন্ট সেফ করে ফেলতেছে, এনভায়রনমেন্ট পুরো উদ্ধার করে ফেলতেছে। পৃথিবীর এনভায়রনমেন্ট অনেক মানে ক্ষতিগ্রস্ত, তাই তারা চার্জার বক্স থেকে সরিয়ে, তাই তারা ওই যে কি বলে ইয়ারফোন সরিয়ে আমাদেরকে উদ্ধার করতেছে। এইভাবে একটা বুঝ দেওয়া হচ্ছে। আপনি আমি চিন্তা করছি ওয়াও, মানে ব্র্যান্ড কত ভালো করছে, এবং আমাদের কথা চিন্তা করে তারা চার্জার সরিয়ে নিয়েছে। এবারে আমি যাই আর একটা কি খাই ওটা না বললাম, গিয়ে আমি আর একটা চার্জার কিনি টাকা পয়সা দিয়ে, ব্র্যান্ডের সব দিক থেকে লাভ হোক। কীভাবে লাভ হচ্ছে দেখুন। ফার্স্ট অফ অল ব্র্যান্ডের শিপিং চার্জ কমে যাচ্ছে। সে আগে একটা ফোন যখন শিপিং করতো এতটুকু জায়গায় দখল করতো, এখন এইটুক জায়গায় সে পারলে 3টা থেকে 4টা বক্স ঢুকাই দিতে পারতেছে। তো তার শিপিং কস্ট কমে যাচ্ছে, এক, সে ওইখান থেকে প্রফিটেবল হচ্ছে। দ্বিতীয়ত আপনার কাছে সে চার্জার আলাদা সেল করবে, এবং কি বলে ইয়ারবাডস বা ইয়ারফোন সেই জিনিসও সেল করবে। এখন এগুলো তো ধরেন ফ্ল্যাগশিপ ফোনগুলো শুরু করছে, একই সাথে আমরা আস্তে আস্তে অনেক কম দামি স্মার্টফোনও দেখছি। স্যামসাং এর ক্ষেত্রে আমরা অনেক কম দামি ডিভাইস এই ব্যাপারটা ফলো করা শুরু করছি। অ্যাপল তো এই জিনিসটা শুরু করলো, এখন এই ট্রেন্ড অনেকেই ফলো করছে। তো এটাও ভাই এক ধরনের স্ক্যাম। পরিবেশ যা দূষিত হওয়ার আমরা আরও অনেকভাবেই করতেছি, শুধুমাত্র ওই ফোনের চার্জার সরিয়ে ফেলে পরিবেশ একদম রক্ষা করে ফেলতেছে। এই ব্যাপারটা আমার জাস্ট মাথার উপর দিয়ে যায়। আপনাদের কোন জায়গা দিয়ে যায় আপনারা জানাইন ভাই। ওয়াটার রেটিং অ্যান্ড ড্রপ টেস্ট সার্টিফাইড ব্লা ব্লা ব্লা, এই জিনিসটা দেখেও অনেকে স্মার্টফোন কিনে এখন। হ্যাঁ, আমি মানি কিছু মানুষজন আছে যাদের রাফ অ্যান্ড টাফ টাইপের ডিভাইস প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তবে মোস্টলি আমরা কেউ পানির মধ্যে গিয়ে ফোন ব্যবহার করি না, এবং ফোনটা আমরা আসার টাসার দেওয়ার চিন্তা করেও আসলে এভাবে কেউ কিনি না, তাই তো? এবং একটা ফোনের মেইন কেএসপি ইউএসপি যা বলেন সেই জায়গাটা বোধহয় আসলে তার মানে এইরকম বিষয় হতে পারে না যে আমার ফোনটাতে ওয়াটার রেটিং আছে IP69K বা আরও প্লাস কিছু, আইদার আমারটা ড্রপ টেস্ট সার্টিফাইড, মিলিটারি স্ট্যান্ডার্ড 18S এর সার্টিফিকেশন রয়েছে। সো এইটাই আমার মেইন, এইটার মানে কেন্দ্রবিন্দু, এবং এইটা দেখেই মানুষ কিনবে, এইটা দেখেই কেনা উচিত। আমার মনে হয় না যে ওই জায়গায় কস্টিং বাড়াইয়া ওই জায়গার জন্য আমার স্মার্টফোনটার দাম বাড়িয়ে দিয়ে দেন আমি অন্য সব জায়গায় কমিয়ে ফেললাম, ব্যাপারটা কোনোভাবে মেক সেন্স করে না। আমরা এই সমস্ত ফিচার যদি পাই সেটা ভালো, বাট এইটা মেইন ফিচার হিসেবে থাকতে পারে না একটা স্মার্টফোনের ক্ষেত্রে, আমার তাই মনে হয়। থাকলে কোনো সমস্যা নেই, না দিলেও আমরা মনে হয় না যে খুব বেশি ওটা নিয়ে মানে হয়ে যাব।
বরং ওই জায়গায় যদি একটা ভালো প্রসেসর দেওয়া যায়, ফোনটার প্রাইসিংটা যদি ওইভাবে না বাড়ে, এই সমস্ত কাহিনী করতে গেলে আপনাদের একটা কাহিনী শুনে কয়েকদিন আগে কোনো এক ব্র্যান্ড একটা ফোন রিভিউর ব্যাপারে কথা বলছিল। তো আমি বললাম এই ফোনের যে স্পেক সেই অনুযায়ী দাম এত বেশি দিয়ে দিচ্ছেন কেন, আপনারা এত বেশি দাম কেন? সে আমার বললো ওই যে আমরা IP রেটিংটা অনেক ভালো দিয়েছি, তো এইটা করতে গেলে অনেক খরচ হয়ে যায়, এই জন্য আমাদের কস্টিংটা বেড়ে গেছে। তাই আমি বললাম ওটা দরকারটা কি আমার? ওটা তো আমার দরকার নেই। এরকম একটা বাজেট ফোনে যে ফোনটা দিয়ে আমি বুঝতাম যে আমি একেবারে ওই গোপ্রো লেভেলের আমি ভিডিও শ্যুট করতে পারবো আন্ডার ওয়াটারে গিয়ে, না সেরকম তো কিছু না। আমার টুকটাক একটা ফোন হঠাৎ করে বৃষ্টি নেমে গেল পকেটে, আমি ভিজে গেলে একটু ভিজতে পারে, এই তো এরকম সিনারিওতে পড়লে যাতে পাস করতে পারে, সমস্যা না হয়, দেন ওকে। বাট ওইটারে আমি জেট প্রেশার দিয়ে পানি মারবো, এই কাজ তো আমরা করবো না। বাট বাকি বিষয়বস্তু আমার আগে। সো ব্র্যান্ড যদি এই সমস্ত জায়গায় টাকা ঢেলে তারা এসে আবার আমাদের পকেট কাটতে চায়, তাহলে এর কোনো মানেই আমি দেখি না আসলে। কিছু বাজেট ফোন আপনারা লক্ষ্য করেন ফ্ল্যাগশিপ টাইপের কিছু বিষয়বস্তু অফার করা ট্রাই করে, সেটা লুক ওয়াইজ হতে পারে, লাইক ক্যামেরা মডিউল এত বড় বানাই দিছে, মানে ওদিকে ফোন হচ্ছে 11,000 টাকার, দেখতে মনে হইতেছে যেন পিছনে জাহাজ আছে, মানে বিশাল বড় ক্যামেরা, ভিভোর X সিরিজকে বিট করতেছে, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার। আদতে ক্যামেরা একটাই আছে, বাকিও কয়েকটা সেন্সর দিয়ে রাখছে, কোনো কাজের না। তো ওই সেন্সর দেওয়া দরকার কি? ওইখানে 2 টাকা হলেও নষ্ট হয়েছে, ওই 2 টাকা আমার পকেট থেকে কম নিতেন আপনি, আইদার ওই 2 টাকা দিয়ে আপনি অন্য কিছু দিতেন যেটা আসলে আমার কাজে লাগবে। এই ধরনের কাজ অনেকে করে। কোনো ফোনে 8K 30 FPS এর সাপোর্ট দেওয়া হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলে, ওই জায়গায় গিয়ে আমি মোটামুটি মেনে নিচ্ছি, যদি ওই ভিডিও কাজে লাগে না, কেউই লাগান না, ওই 8K ভিডিও আপনি কিসে দেখবেন? সো ওই ভিডিও কাজে লাগছে না আপনার এক। আরেকটা আছে তো 144 হার্স হাই রিফ্রেশ রেট, এটাও একটা নাম্বার গেমের মতোই। 144 হার্স কি আপনি সব জায়গায় পান মোবাইলের ক্ষেত্রে এখন পর্যন্ত? বলেন তো। আপনি কিছু গুটিমাত্র কয়েকটা অ্যাপের ক্ষেত্রে আপনি পাবেন, যেটা আদতে আপনার প্রয়োজন নেই। তো এটাও একটা নাম্বার গেমের মতোই, ওই 8K আছে, 144 হার্জ আছে, এটাও একটা নাম্বার গেমের মতো। যদি এই জায়গায় আসলেই কোম্পানির টাকা খরচ হয়ে থাকে, তাহলে তো আমি মনে করি ভাই ওই জায়গায় টাকা খরচ করার প্রয়োজন নেই। পরবর্তী পয়েন্টটা আরও মারাত্মক, বাট তার আগে এই মারাত্মক জিনিসটা দেখুন, ড্রপ শোল্ডার হুডি ফ্রম টাইজো। টাইজোতে আপনারা এরকম কিন্তু জিনিসপত্র অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন, এমনকি ডেনিমের জ্যাকেটও চলে আসছে। তো ভিজিট করে ফেলুন, 10% ডিসকাউন্টে আপনারা কিনতে পারবেন। এরপরে আসে হাইপ ভার্সেস রিয়েলিটি। ফোনগুলো যখন নতুন আসার আগে দেখবেন তাদের পেজ বা তাদের বিভিন্ন প্রমোশনাল, এটা করতেই পারে, এটা মার্কেটিং করার মতো ওকে, কিন্তু এমন কিছু আননেসেসারি হাইপ ক্রিয়েট করে যেটা পরবর্তীতে মেক সেন্স করেই না। লাইক কয়েকদিন আগে এক ব্র্যান্ড আর কি, তারা লোগো চেঞ্জ করছে, তো এমন লেভেলের হাইপ ক্রিয়েট করছিল, আমি তো ভাবছিলাম ভাই পৃথিবীর সবচেয়ে সেরা কিছু নিয়ে আসতে চলছে। এরপরে জানিয়ে আসছে, এটা আপনারা জানেন, ওইটা আমার আর বলার কিছু নাই, মানে পুরাই ফানি। তো মোবাইল ফোন ব্র্যান্ডও কাইন্ড অফ ওরকম কাজ করে, প্রথমে এমন লেভেলের হাইপ ক্রিয়েট করে বিভিন্ন ওয়েতে, সেটা এমন কিছু ইনফ্লুয়েন্সার্স, এমন কিছু সোশ্যাল মিডিয়া পাবলিক দিয়ে যারা আসলে ফোনের ব্যাপারে তেমন কিছু জানে, তাদেরকে যে কোনো একটা ফোন ধরাই দিয়ে যে কোনো কিছু বলতে বললেই ও হ্যাঁ এটা ঠিক আছে, এটা ফোন এটা খুবই ভালো, পৃথিবীর সবচেয়ে ভালো ফোন। সে কিন্তু একটা আইফোনেই ব্যবহার করে পকেটে, বাট তখন তাদের কাছে ওই ফোনটা সবচেয়ে সেরা ফোন বলেই মনে হয় এবং সবচেয়ে সেরা ফিচার। আদতে ওই ফোনে কিছু ভাই, অ্যাটলিস্ট আমি তাদের উদ্দেশ্যে একটু বলি, বলতে বলে এটা ঠিক আছে, বাট একটু স্টাডি করে নেওয়া উচিত অ্যাটলিস্ট, যে ফোনটা আমি যেটা নিয়ে কথা বলছি আদৌ আমি যেগুলো বলছি এগুলো মেক সেন্স করে কিনা। সো এই ধরনের কিছু স্ট্যান্ডবাজি ব্র্যান্ড করে। এখন প্রি হাইপ ক্রিয়েট করা যায়, কিন্তু আননেসেসারি যেগুলো মিলেই না, আসার পরে আমি দেখতে পাই একদম ডিফারেন্ট একটা জিনিস, ওইটা না করাটা বোধ হয় যুক্তিসঙ্গত। চার্জারের ক্ষেত্রে বিষয়টা সেম থাকে, যে 120 ওয়াট, 140 ওয়াট, 240 ওয়াট, 260 ওয়াটের চার্জার, এত বড় চার্জারের প্রয়োজন হয় না। আমরা এখন পর্যন্ত বিভিন্ন স্টাডি থেকে দেখতে পাই যে অনেক বড় চার্জারগুলো ব্যাটারি বেশ দ্রুত সময়ের মধ্যে গরম করে ফেলে এবং ব্যাটারি লাইফ টাইম হারাতে পারে। আমার মনে হয় স্ট্যান্ডার্ড জায়গায় থাকাটাই ওকে আছে। শুধুমাত্র চার্জার অনেক বড় করে সেই জায়গায় যদি আমরা টাকা পয়সা নষ্ট করে ফেলি, এবং সেটাই আবার আমি গ্রাহকদের কাছ থেকে নিচ্ছি, হয়তো কিছু মানুষ ওই চার্জারের লোভেই কিনবে, কিন্তু আদতে তার দিন শেষে প্রয়োজন আছে কিনা। এই জন্য কি আসলে আমরা যারা ফোন কিনছি আমাদেরকেও একটু গ্রো করা উচিত, আমাদেরও বোঝা উচিত আমি কি দেখে কিনছি, যে জিনিসটা দেখে আসলে যে জিনিসটা আমাকে কোম্পানি দেখাচ্ছে সেটা দেখে কি আমার কেনা উচিত, নাকি আসলে আমার সাথে আমার প্রয়োজন রয়েছে এবং আমার সাথে সেটা যাচ্ছে কিনা, আমার প্রয়োজনে আদৌ ওটা লাগবে কিনা, সেটা বুঝে আপনি যদি পার্সোনাল ডিসিশন মেক করেন, তাহলে কোম্পানি আর আপনাকে এই ধরনের সাদামূলা খাওয়ানোর চিন্তা করবে না একটা সময় গিয়ে। এবারে আসছি একটু গ্রে মার্কেটের দিকে। গ্রে মার্কেটে আপনি দেখবেন মাঝে মাঝে কিছু শপে আর কি এরকম পাওয়া যায় বেশ ওল্ড মডেলের হচ্ছে গিয়ে ইয়ারফোন, কি বলে কোন একটা ফোন, সেই ফোনগুলো বাংলাদেশে কোনোদিন আসেই নেই, বিদেশে হয়তো চলতো, ওই ফোনগুলো বাংলাদেশে এখন লট আকারে চলে আসছে। এই ডিভাইসগুলোর ক্ষেত্রে আপনারা সবসময় একটু মাথায় রেখে কিনবেন, অনেক সময় অনেক হাই স্পেক অফার করতে দেখা যায়, কিন্তু এটাও ঠিক এই ফোনগুলো ভাই চলছে না, জাস্ট আপনার মতো আমার মতো এই সমস্ত দেশে আর কি জাস্ট ঢুকাই দিছে যে আপাতত এগুলো মুড়ির মতো। যে ফোনটার দাম 50,000 ছিল সেই ফোনটা 15,000 পাওয়ার কথা আপনার বললে তো পাওয়ার কথা না। তো এই ব্যাপারের দিকে একটু মাথায় রাখতে পারেন।
আর রিফারবিশড ব্যাপার স্যাপার তো থাকেই। এটা আমি গ্রে মার্কেটে যে ধরনের অনেক সময় চলে, স্ক্যামগুলো চলে, সে বিষয়ে একটা পয়েন্ট তুলে ধরলাম। এরপরে থাকে রিপেয়ার শপের একটা বিষয়। এখানে আমি অফিসিয়ালও বলবো, আনঅফিসিয়াল মানে নর্মালি যে রিপেয়ার শপগুলো রয়েছে লোকাল, সেগুলোর কথাও বলবো। আপনি যখন আপনার ডিভাইসটা দিচ্ছেন, আপনার ডিভাইসের টোটাল অ্যাক্সেসটা তার হাতে দিয়ে দিচ্ছেন। আপনি ডিভাইসটা 2 দিনের জন্য রেখে যাচ্ছেন কিংবা 1 দিনের জন্য, আপনার অনেক প্রয়োজনীয় ডাটা, আপনার সব কিছুর অ্যাক্সেস তখন চলে যেতে পারে আরেকজনের কাছে। এক্ষেত্রে আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ অনেকগুলো কেসে আমরা শুনেছি যে এরকম জায়গা থেকে আপনার গুরুত্বপূর্ণ ডেটাসমূহ হারিয়েছে, কেউ স্ক্যামের শিকার হচ্ছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আফটার সেল সার্ভিস টপ নচ লেভেলের না। একটা ব্র্যান্ড আপনার কাছে একটা ডিভাইস সেল করে দিচ্ছে, তারা অনেক সময় মনে করে যে ওকে এই পর্যন্তই আমার দায়িত্ব, এর পরের দায়িত্ব আসলে খুব ভালোভাবে কেউ নিতে চায় না। বাট এই জায়গাগুলোতেও আমার মনে হয় গুরুত্ব দেওয়া উচিত। এখন যা যা বললাম আজকে সব কিছুর পরে ধরেন সবাই মিলে আমার বয়কট করলো, তারপরে কেমন এলো? তাহলে আপনারা বয়কট না করলেই হয়েছে। তো এই হচ্ছে বিষয়। আই হোপ যে বিষয়গুলো বললাম এগুলো বোথ ইন্ডে কাজ করবে। আই মিন যারা আপনারা ফোন কিনবেন তারা একটু নিজেকে মানে বোঝার চেষ্টা করবেন যে আমি আসলে কি দেখে কিনছি, ওটা আদৌ আমার প্রয়োজন আছে কিনা। আর ব্র্যান্ডের ক্ষেত্রে আমি যে সমস্ত বিষয় বললাম যে এইগুলোতে আসলে কি এই বিষয়গুলো আমাদের থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই, বরং অন্য জায়গায় ফোকাস দেওয়া উচিত। অথবা এগুলো দিয়ে যদি কস্ট বেড়ে যায়, এর কারণে এই সমস্ত জিনিসপত্র দিতে গিয়ে যদি দাম বেশি পড়ে যায়, তাহলে ভাই কস্ট মিনিমাইজ করেন, এগুলোকে ছেড়ে দেন, তাও ভালো। এই হচ্ছে আমার বিষয়। আপনারা আমার সাথে একমত কিনা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে।